গত কয়েক বছরে কেন, গত কয়েক দশরে এরকম নজিরবিহীন যে ছবি আমরা দেখলাম, যে ঘটনার আমরা সাক্ষী রইলাম। আমি এখানে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব। এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশের রাষ্ট্রপ্রধানকে হাতকড়া পরিয়ে চোখে কালো কাপড় বেঁধে এভাবে কিডন্যাপ করে নিতে পারেন, এবং ওই দেশের ফার্স্ট লেডিকে। এটা কোন ধরনের পররাষ্ট্রনীতি? এবং সেখানে ট্রাম্প বলছেন একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে, ওয়াচিং আ টিভি শো অ্যান অ্যামেজিং থিং। আমরা তো কোনো যেন মনে হচ্ছে কোনো ওটিটি সিরিজ দেখছি বা কোনো সিনেমা দেখছি। একেবারে এই যেভাবে এয়ার স্ট্রাইক করা হলো, যেভাবে হামলা চালানো হলো, এটা কোন ধরনের ক্ষমতার আস্ফালন ব্রিগেডিয়ার দাস? দেখুন, রাষ্ট্রপুঞ্জকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে এবং সমস্ত আন্তর্জাতিক নিয়ম এবং আমেরিকার নিজস্ব যে দেশের নিয়ম আছে, যে কংগ্রেসের পারমিশন নেওয়া দরকার, এরকম ভাবে কোথাও সামরিক বাহিনী ব্যবহার করা হলে সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে নির্লজ্জ একটা শক্তি প্রয়োগ করা দেখলাম আমরা। জোর যার মুলুক তার ব্যাপার চলছে এখন, এবং আজকের থেকে চলছে না, কিছুদিন আগে আমরা দেখেছি ইরানেও বোম ফেলা হয়েছিল, সেখানেও কোনো রাষ্ট্রপুঞ্জের আমরা রোলটা দেখিনি। তাহলে কি আমরা মেনে নেব যে রাষ্ট্রপুঞ্জর এখন আর কোনো রকম ব্যবহার করা যাবে না? কারণ যদিও কালকে আপনারাই বলছেন যে একটা মিটিং ডাকা হয়েছে, বাট সেই মিটিংয়ে কিছু রাজনৈতিক কথাবার্তা হবে, তারপরে বোধহয় সেটা শেষ হয়ে যাবে। এবার এই আপনি যেটা বললেন যে মাদক সন্ত্রাস আর অস্ত্র পাচার, এই দুটো ওনার বিরুদ্ধে যে অভিযোগ, তার এর অনেক আগে কিন্তু ম্যানহাটনে একটা এনারা ঘুঁটি সাজিয়ে রেখেছেন যাতে ইউএস এর কোর্টে এনাকে ট্রায়াল করা যায়। আমরা আগেও দেখেছি, আমেরিকাতে এটা প্রথম না। নিজেদের স্বার্থের জন্য, এখানে স্বার্থটা তেল, তাই জন্য মাদক এবং মাদক সন্ত্রাস বলা হচ্ছে। ইরাকে 2023 সালে স্বার্থটা ছিল তেল, কিন্তু বলা হয়েছিল ওয়েপেন্স অফ মাস ডিস্ট্রাকশন আছে, আজ অব্দি পাওয়া যায়নি, এবং বলা হয়েছিল গণতন্ত্রকে সমৃদ্ধ করা হবে। এখানেও তাই বলা হচ্ছে, আমরা দেশটাকে চালাবো। তখন একটু রাগ ডাক ছিল প্রেসিডেন্ট জর্জ বুশের সময়। ইনি তো একদম নির্লজ্জভাবে বলছেন এই দেশটাকে আমরা চালাবো, ঢেলে সাজাবো, এবং এদের এই তেলের বাণিজ্যটা, এরা তেল চুরি করেছে, আমরা সব নিয়ে নেব। তো এইখানে যা মানে বাটপাড়ি একদম দেখতে পাচ্ছি আমরা। এবং এটাতে কিন্তু আমি বলবো খালি ক্যারিবিয়ান বা লাতিন আমেরিকা না, সারা বিশ্ব অস্থিরতা একটা ছড়াচ্ছে। চীন তাদের মতো করে এই দেশকে সাপোর্ট করে, কারণ চীনের বিরুদ্ধে আমেরিকা তাইওয়ান এবং জাপান, সাউথ কোরিয়া, ফিলিপাইন্স এদেরকে চীনের বিরুদ্ধে সামগ্রী দেয়। এবং রাশিয়া আর ইউক্রেনে আমরা দেখছি যে আমেরিকার কি রোল, সেখানে এই দুটো দেশই তাদের সাপোর্ট করে। তুর্কিও সাপোর্ট করে, কিউবাও সাপোর্ট করে। আপনি একটু আগে বললেন যে এর পরের টার্গেট হচ্ছে কিউবা এবং মেক্সিকো, আমি আপনার সাথে সহমত। এবং এইখানে এবং কলম্বিয়া, এবং এইখানে একটা জিনিস দেখতে হবে যে আপনি ভারতের কথা বললেন, আমরা এই মুহূর্তে তো আমেরিকা, দেখুন একটা কথা, আমেরিকা কিন্তু কোনো বড় শক্তিশালী দেশের সাথে কখনো যুদ্ধে যাবে না। আমেরিকা চিরচরিত হচ্ছে ভিয়েতনাম, ছোট দেশ। আপনি দেখুন লিবিয়া, ছোট দেশ। ইরাক, ছোট দেশ। আমেরিকা চীন রাশিয়াকে মুখোমুখি করবে না, কিন্তু এইখানে একটা ঝঞ্ঝাট শুরু হবার চান্স এসে যাচ্ছে, যেখানে এই রকম যিনি নোবেল পিস প্রাইজ চাইছেন, সত্যিকারের কথা বলতে বারাক ওবামা কিন্তু আফগানিস্তানের যুদ্ধ করবার জন্য নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, এবং ইনিও এখানে যুদ্ধ করবার জন্য, মানে পৃথিবীতে শান্তি তো আনতে পারেননি। না ইন্ডিয়া পাকিস্তানে এসছে, না থাইল্যান্ড কম্বোডিয়াতে এসছে, এবং না আমাদের ইরানে বা ইসরায়েলে এসছে, গাজাতে এসছে, কিন্তু ইনি দাবি করে যাচ্ছেন এবং হয়তো ইনি পেয়েও যাবেন। মাঝখান থেকে এদের স্বার্থসিদ্ধি হচ্ছে 18% পৃথিবীর তেল এদের কাছে আছে, মানে সৌদি আরবিয়ার থেকে বেশি, আমেরিকার থেকে বেশি, রাশিয়ার থেকে বেশি, ইউএই থেকে বেশি তেল ঘোষিতভাবে ওপেকের নির্দেশ অনুযায়ী এদের কাছে আছে, এবং সেইটা এরা জবরদখল করে নিলেন। এবং সেইখানে এনাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ওপেনলি বলা হচ্ছে পৃথিবীতে যে আমরা এটাকে নিলাম, এই দেশটাকে আমরা নিলাম, আমাদের দরকার হচ্ছে। আমরা পানামা খালের সময় দেখেছিলাম যে ওখানকার প্রেসিডেন্টকে তুলে নেওয়া হয়েছিল, তার বিরুদ্ধেই একই রকম মাদক এবং গণতন্ত্রকে অগ্রাহ্য করবার একটা ছিল। এবং এখন ভেনেজুয়েলায় জরুরি অবস্থা, এবং আমার মনে হয় আর কিছুদিন পরে সারা পৃথিবীতেই জরুরি অবস্থা হয়ে যাবে। তবে এই মুহূর্তে ভারতের এখান থেকে আমার মনে হয় না বিশেষ কোনো উদ্বেগের দরকার আছে, কারণ ভারত অনেক দূরে। এবং আমি এখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর কাছে আসবো। একেবারে ইমনদা, মানে ডোনাল্ড ট্রাম্পের মনোভাবটা হচ্ছে এরকম, যা করেছি বেশ করেছি, কে আমার কি করবে। আমি বলছি এর মধ্যে উদ্বেগটা এই কারণে বাড়ছে কারণ ইতিমধ্যে 3টে দেশকে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন,
উল্টো দিকে আবার কিম জং উন তিনি বলেছেন যে এখনই যদি মাদুরোকে না ছাড়া হয় পরিস্থিতি কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে পারে। আমি একটু আগে দেখছিলাম যে দুটো ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করেছে কিম জং উন, সত্যি কি পরিস্থিতি সেদিকে যেতে পারে বলে মনে হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প, একটা বিষয় আমাদের খুব স্পষ্ট থাকতে হবে, আজকে নয় দীর্ঘদিন ধরে আমেরিকা কোর রাষ্ট্র হিসেবে, পেরিফেরি রাষ্ট্র বলয় হিসেবে ল্যাটিন আমেরিকান দেশগুলোকে ব্যবহার করছে। এবং আজকে শুধু নয়, প্রথমবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন দীর্ঘদিন ভেনেজুয়েলায় আলো বন্ধ করে রেখে দিয়েছিল এবং নাগরিকরা বিভিন্ন শহরে তারা কোনোদিন রাতের বেলা আলো পায়নি প্রায় কয়েক মাস ধরে। তো আজকে ডোনাল্ড ট্রাম্প যেটা করছে, আজকে আধুনিক যুগে আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা করা যায় না। কেননা এতদিন ধরে গড়ে ওঠা যে তৃতীয় বিশ্বের সলিডারিটি, নর্থ সাউথ ডিভাইড, যেখানে বারবার করে বলা হয়েছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে সাহায্য করবে, সেখানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে কাজ করছে এটা শুধু ভেনেজুয়েলার অপমান না, সারা পৃথিবীর সামগ্রিকভাবে জনমানুষের এবং মানব জাতির অপমান। আজকে যে সভ্যতা আমরা গড়ে তুলেছি ডোনাল্ড ট্রাম্প কয়েক মুহূর্তে নিঃশেষ করছে সেগুলো। আমরা জানি অতীতে দীর্ঘদিন ধরে ইউরোপে লড়াই হয়েছে, সারা পৃথিবীতে লড়াই হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ঠান্ডা যুদ্ধ হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প 1945 সালের পর যে ফ্রেমওয়ার্ক আন্তর্জাতিক দুনিয়ায় আনা হয়েছিল একটি সুস্থ সবল মানব সমাজ গড়ে তোলার লক্ষ্যে, সেটাকে নিজের হাতে একা রাষ্ট্রশক্তি ব্যবহার করে ধ্বংস করছে। আজকে কিম জংকে আমরা অস্বীকার করবো কি করে? তিনি তো ঠিকই বলেছেন, তিনি তো অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ সভরেনিটিতে ঢুকে নর্থ কোরিয়া লড়াই করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে, ইউক্রেন থেকে শুরু করে, ওদিকে ইসরায়েলকে সহযোগিতা করে বারবার যে আঘাত হানছে মানব জাতির ওপর, সেটা আমরা মেনে নেবার অবস্থায় আর নেই। আজকে ভারত যদি দূরে বলে আমরা চুপ করে থাকি বা রাষ্ট্র হিসেবে চুপ করে থাকি, একদিন 50% আজকে কর বাড়াচ্ছে, কালকে আমাদের দোরগোড়ায় এসে হানা দেবে, সেটা দিচ্ছে, বাংলাদেশে দিচ্ছে, পাকিস্তানে দিচ্ছে। সুতরাং আমাদের আজকে একত্রিত হয়ে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করা দরকার। তিনি ধ্বংসকারী, তিনি আন্তর্জাতিক আইন থেকে ধ্বংস করছেন এবং মানব জাতির অবমাননা করছেন। একদম ইমন কল্যাণ লাহিড়ী বলছেন যে মানব জাতির অপমান করছেন, শুধু ভেনেজুয়েলার অপমান নয়। কিন্তু উদ্দেশ্যটা কি? নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসের অভিযোগ কি নিছকই তুচ্ছ? নিজের পছন্দের লোককে চেয়ারে বসিয়ে ভেনেজুয়েলার তৈল ভান্ডারে থাবা বসানোই কি ট্রাম্পের মূল টার্গেট? আমেরিকার এলিট বাহিনী ডেল্টা ফোর্সকে দিয়ে ভেনেজুয়েলায় আমেরিকার হামলা চালানোর বিষয়টি তারই সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ। দেখুন, শুক্রবার মধ্যরাত থেকে অতর্কিতে হামলা, একাংশে আলো নিভিয়ে দিয়ে এয়ার স্ট্রাইক, ক্যারাকাসের এয়ার ডিফেন্স সিস্টেম অকেজো করে লক্ষ্যে হানা, জাহাজে আগুন ধরিয়ে দেওয়া। ভেনেজুয়েলার ওপর ট্রাম্পের আগ্রাসন পৌঁছে গেছে চূড়ান্ত পর্যায়ে। কিন্তু কিভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দুর্গসম প্রাসাদে অভিযান চালালো আমেরিকা? এখানেই তাদের কৃতিত্ব দেখিয়েছে ডেল্টা ফোর্স। আমেরিকার সময় অনুযায়ী শুক্রবার রাত 10:45 নাগাদ আমেরিকার সেনাবাহিনীকে এই অপারেশনের জন্য সবুজ সংকেত দেন ট্রাম্প। পাঠানো হয় 150-র বেশি এয়ারক্রাফট, যার মধ্যে ছিল বম্বার, ফাইটার জেট, সার্ভেইলেন্স প্লেন, হেলিকপ্টার, পাঠানো হয় ড্রোনও। ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাসের বিস্তীর্ণ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আমেরিকা। এরপর মাদুরোর বাসভবনে ল্যান্ড করে হেলিকপ্টার। মাঝরাতে একেবারে ঘরের ভেতরে ঢুকে বিছানা থেকে তুলে নিয়ে আসা হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। Scaring experience. I saw the helicopters. I saw the explosion, the fire going to the sky. We're sleeping normally, and we suddenly awake and saw the people yelling, "Get out! We are invading! We are under attack!" মুখে মাদক সন্ত্রাস আর বেআইনি অনুপ্রবেশের কথা বললেও আসলে ভেনেজুয়েলা নিয়ে অন্য পরিকল্পনা রয়েছে কি ট্রাম্পের? কারণ ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত তেল মজুত রয়েছে। দক্ষিণ আমেরিকার এই দেশের সংরক্ষণে রয়েছে 30,000 কোটি ব্যারেল তেল, যা গোটা বিশ্বে মজুত তেলের 1/3। ভেনেজুয়েলার মোট রফতানির 95%ই হলো তেল।
প্রতিদিন ৩০ লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে এই দেশ। মারাকাইবো, অ্যাপিওর, ওরিয়েন্টাল ও ফ্যালকনে ভেনেজুয়েলার মূল তৈল ভাণ্ডারগুলি রয়েছে। এরই সঙ্গে ভেনেজুয়েলা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা ওপেকের প্রতিষ্ঠাতা সদস্য। এই বিপুল পরিমাণ তেলের ভাণ্ডার কি দখল করায় ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য? Maduro and Flores have been indicted in the Southern District of New York. We're going to take a lot of money out so that we can take care of the country. We'll run it properly. We'll run it professionally. We'll have the greatest oil companies in the world go in and invest billions and billions of dollars and take out money, use that money in Venezuela. And the biggest beneficiary are going to be the people of Venezuela. কিন্তু আমেরিকা কোন অধিকারে অন্য একটা দেশকে চালাবে? আদতে কি ভেনেজুয়েলার তেলের ভাণ্ডারগুলি দখল করাই উদ্দেশ্য? তেল মার্কিন রাজনীতিবিদদের সবসময় কি বলবো আকর্ষিত করেছে, এক্ষেত্রেও করেছে। খনিজ তেলের ক্ষেত্রে তার নিজেরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তার নিজের দেশে রয়েছে, কিন্তু তেল আহরণের মাধ্যমে তেল দখলদারির মধ্যে দিয়ে সে বিশ্ব রাজনীতিকে বারংবার নিয়ন্ত্রণ করতে চেয়েছে। এদিকে ভেনেজুয়েলায় আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে সরব হয়েছে ভারতের বিরোধী দলগুলি। উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। দিল্লিতে বিক্ষোভ দেখিয়েছে সিপিএম। সোমবার ধর্মতলা থেকে মিছিলের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। নির্বাচিত সরকার তাদের এই রকম একজন প্রধানকে অপর একটি দেশ এসে এই রকম বন্দি করে নিয়ে চলে যাচ্ছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ে মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করে যদি দক্ষিণ আমেরিকার দিকে তাকাই, তার যে তেলের ভাণ্ডার, বিপুল খনিজ সম্পদ, তার ওপর যে ব্যাপকভাবে আসলে আক্রমণ এই কারণে তাদের লক্ষ্যটা হচ্ছে লুটের রাজনীতি। ছবির মতো সুন্দর ভেনেজুয়েলাতেই এবার বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল ট্রাম্পের আগ্রাসন। ঐশী মুখোপাধ্যায়, সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।